ক্লাসে বুটস্ট্র্যাপটা শুরু করেছিলাম। হ্যাঁ, বুটস্ট্র্যাপ কিভাবে একটা প্রজেক্টে অ্যাড করতে হয় সেটা দেখেছিলাম। বুটস্ট্র্যাপের জন্য কয়টা ফাইল লাগে? বুটস্ট্র্যাপের জন্য সিএসএস ফাইলটা লাগে আর জাভাস্ক্রিপ্টের 3টা ফাইল লাগে। হ্যাঁ, সেগুলো কিভাবে অ্যাড করতে হয় সেগুলো আমরা দেখেছিলাম। তারপর আমরা বুটস্ট্র্যাপের দেখেছিলাম, কন্টেইনার কি ফিক্সড কন্টেইনার দেখেছিলাম, তারপর দেখেছিলাম ফ্লুইড কন্টেইনার। হ্যাঁ, এছাড়াও কি দেখেছিলাম? গ্রিড সিস্টেম। হ্যাঁ, গ্রিড সিস্টেমে দেখেছিলাম যে জন্য রেসপন্সিভ, হ্যাঁ, বিভিন্ন ডিভাইসের জন্য কিভাবে কোড লিখতে হয়, বিভিন্ন ডিভাইসে কিভাবে করতে হয়, শো করতে হয়। হ্যাঁ, সেটা দেখেছিলাম। তো আজকে আমরা দেখব বুটস্ট্র্যাপের টাইপোগ্রাফি। হ্যাঁ, তো আমরা সবাই বিএস কোডটা, যে যার যার কোড এডিটর আছে কোড এডিটর ওপেন করে নেই। হ্যাঁ, কোড এডিটর ওপেন করে এরপর আমরা যাই, ব্রাউজারে গিয়ে বুটস্ট্র্যাপ লিখে সার্চ দেই। আমরা শিখতেছি এখন বুটস্ট্র্যাপ 4। হ্যাঁ, বুটস্ট্র্যাপ 4টাই হচ্ছে এর যে স্ট্যান্ডার্ড, আপনার এখন স্টেবল। হ্যাঁ, বর্তমান যে ভার্সনটা, এরপর বুটস্ট্র্যাপ 5 বের হবে। হ্যাঁ, 5 এখনো বের হয়নি, 5 এর আলফাটা বের হয়েছে, কিন্তু স্টেবল যেটা কারেন্ট ভার্সন সেটা 4। হ্যাঁ, 4 এর কত? 4.5.2। তো এখানে যদি আমরা যাই, গেট স্টার্টেতে গিয়ে দেখবো যে কি কি লাগে। হ্যাঁ, সেটা আমরা তো কত দেখেছিলাম। আর এখানে দেখেন একটা আছে স্টার্টার টেমপ্লেট। হ্যাঁ, তো এই আপনারা বুটস্ট্র্যাপ খুব সহজে প্রজেক্টে অ্যাড করার জন্য করবেন কি, এই স্টার্টার টেমপ্লেটটা কপি করে নেবেন। হ্যাঁ, স্টার্টার টেমপ্লেটটা কপি করে নিয়ে এখানে দেখতে পারবেন কি, এখানে যে এর জন্য যে দরকারি ইয়াগুলো আছে, হ্যাঁ, ফাইলের লিঙ্কগুলা, হ্যাঁ, সেগুলা করা থাকে। হ্যাঁ, আর শুধু আমরা আমাদের যে পরে, হ্যাঁ, লিঙ্ক আপটা করা থাকে, কি কি থাকে, যেমন এখানে কি যে বুটস্ট্র্যাপের লিঙ্কটা আছে। হ্যাঁ, বুটস্ট্র্যাপ আপনার বুটস্ট্র্যাপ সিএসএস এর লিঙ্কটা আছে। সেটা কিসের লিঙ্ক? এটা হচ্ছে সার্ভারে। হ্যাঁ, সিডিএন থেকে। সিডিএন মানে কি? সিডিএন মানে হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। হ্যাঁ, এটা যে ধরেন বুটস্ট্র্যাপের যে ইয়াগুলো আছে না, ফাইলগুলো, এটা সার্ভারে এক জায়গায় আছে। তো ওই সার্ভারের ওই লিঙ্কটা, ওই পার্টটা যদি আমাদের পেজে আমরা অ্যাড করে দিই, তাহলে কি সেখান থেকে পেয়ে যাবে। এর মাধ্যমে কি হয়? এর মাধ্যমে ফাস্টার হয়। হ্যাঁ, আপনার যে পেজের লোড কমে যাবে। তো বুটস্ট্র্যাপের ফাইলটা যদি কপি করে আমাদের রাখি, আমাদের সার্ভারে রাখি, হ্যাঁ, তাহলে এটার একটু হয়, মানে স্পিড কমে যায়। আর যদি ওদের সার্ভার থাকে, সিডিএন এর সার্ভার থাকে, তাহলে এটার স্পিডটা একটু বৃদ্ধি পায়। কিভাবে? আমরা যে প্রজেক্টগুলো করব, হ্যাঁ, প্রজেক্টগুলো করে কি করব, আমরা ধরেন এইচটিএমএল ফাইল তৈরি করি, সিএসএস ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইল, তারপরে এখানে কি থাকে, প্রজেক্টে বিভিন্ন ইমেজ থাকে। এগুলা কোথায় রাখি? আমরা আমাদের এখন আপাতত লোকাল কম্পিউটারে করতেছি। তো এটা এখন রান করতে হলে কি করতে হবে? এটা রান করতে হলে কি করতে হবে? আমাদেরকে ধরেন ডোমেন কিনতে হবে, হোস্টিং কিনতে হবে। হ্যাঁ, ডোমেন হোস্টিং কিনে সেই এই ডোমেন হোস্টিং এর সাথে কানেক্ট করে দিতে হবে। ডোমেইনের কি থাকবে? আপনার নেম সার্ভার আর দুটো থাকবেন। নেম সার্ভারটা আপনার যে হোস্টিং এর নেম সার্ভারটা ডোমেনের মধ্যে বসিয়ে দিয়ে তারপরে ডোমেনের হোস্টিং এর সাথে লিংক আপ করাতে হয়। লিংক আপ করায় তারপর কি করতে, আপনি যে ফাইলগুলোতে কাজ করেছেন আপনার কম্পিউটারে, সেই ফাইলগুলা সেই হোস্টিং এ আপলোড করতে হয়। আপনি যে সিএসএস ফাইল লিখেছেন, এইচটিএমএল এর যতগুলো ফাইল লিখেছেন, জাভাস্ক্রিপ্ট ফাইল, তারপরে আপনার কি ইমেজের জন্য একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারে আপনি বিভিন্ন ইমেজ নিয়েছেন, এগুলো সব করতে হবে কি ওই সার্ভারে, হোস্টিং সার্ভারে আপ করতে হবে। এখন হোস্টিং সার্ভারে আপ করবেন, সেখানে যত ফাইলের পরিমাণ বেশি হবে আপনার সাইটটা তত মানে স্পিড কমার সম্ভাবনা থাকবে। হ্যাঁ, লোড বেশি হবে। হ্যাঁ, তো ওইটা মানে আমরা চেষ্টা করব যে আমাদের যে হোস্টিং এর মধ্যে যে আমরা লোড কম দেওয়ার জন্য। হ্যাঁ, তাহলে কি আমরা যদি তাহলে যে বুটস্ট্র্যাপটা, তারপরে জাভা যে কোয়েরি, হ্যাঁ, যে বুটস্ট্র্যাপের জেএস ফাইল, সিএসএস ফাইল, এগুলো সব ডাউনলোড করে এগুলো যদি আবার আপলোড করি, তাহলে কি আপনাদের হোস্টিং এ আমাদের লোডটা বেড়ে যাবে। তো ওটা না করে আমরা করব কি, আমরা যে ওদের যে সিডিএন এর লিঙ্ক আছে, এই লিঙ্কগুলো দিয়ে দেব। হ্যাঁ, এই লিঙ্কগুলো দিয়ে দিলে কি হবে কি, লিঙ্কগুলো দিয়ে দিলে এই লিঙ্ক থেকে পাবে। হ্যাঁ, তাহলে কি হবে, আমাদের সার্ভারের লোডটা কমে যাবে। হ্যাঁ, স্পিডটা বৃদ্ধি পাবে। হ্যাঁ, তো আমরা এই যে জন্য কোনো সাইটে বুটস্ট্র্যাপটা লিঙ্ক আপ করার জন্য এই স্টার্টার টেমপ্লেটটা একটু, হ্যাঁ, কপি করে নেব। কপি করে নিলেই তারপরে আমাদের সব সহজে আমরা করতে পারবো, বুটস্ট্র্যাপটা লিঙ্ক আপ করতে পারবো আমাদের প্রজেক্টের সাথে। আর গতদিন আমি দেখেছিলাম কিভাবে করতে হয়, আপনার বুটস্ট্র্যাপ ডাউনলোড করে নিয়ে সেখান থেকে বুটস্ট্র্যাপ ডট মিন ডট জেএসএস, min.css এবং bootstrap.min.js ফাইল,
ওইটা আলাদা ফোল্ডারে রেখে করতে হয়, মানে ম্যানুয়ালি দেখেছি, আর আজকে দেখবো আমরা সিডিএন এ কিভাবে ইউজ করে করতে হয়। হ্যাঁ, আচ্ছা তাহলে সবাই আমরা একটু কপি করি এই কোডটা। এটা হচ্ছে জি স্টার্টার, হ্যাঁ স্টার্টার টেমপ্লেট। এই কোডটা কপি করি, কপি করে আমাদের যে এটা আছে প্রজেক্ট বিএস কোড, অথবা আপনাদের যে যে ইয়া ইউজ করেন, কোড এডিটর ইউজ করেন, সমস্যা নেই, সেটাই নেবেন। আমরা কি করব আজকে, আমাদের যে আপনাদের রেখেছে ব্যাচ 1 এর মধ্যে আজকে একটা ফোল্ডার করেছি আমি 07092020, হ্যাঁ আজকের ডেটে, সেই ফোল্ডারের মধ্যে একটা ফাইল করব। ফাইলের নাম দেব টাইপোগ্রাফি, typography.html। তো এখানে আমরা ইয়া থেকে ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে যে কোডটা স্টার্টার কোড, এই টেমপ্লেটটা হ্যাঁ কপি করলাম, সেটা আমরা পেস্ট করে দেব। হ্যাঁ, তো দেখি আমরা স্টার্টার টেমপ্লেটে কি কি আছে। স্টার্টার টেমপ্লেটে কি, এটার যে ডক টাইপটা হচ্ছে কি একটা HTML5 এর ডক টাইপ। হ্যাঁ, তারপরে HTML কোড দিয়ে শুরু করছে, হেড আছে, তারপরে বডি আছে। হ্যাঁ, আর এখানে কি করেছে, আর মেটা ট্যাগ দিয়ে নিয়েছে ওরা দুইটা মেটা ট্যাগ। এটা আমরা গতদিন লিখেছিলাম কি, প্রথমে কি মেটা ক্যারেক্টার সেট হতে হবে UTF-8। হ্যাঁ, আর কি হবে, আর মেটা নেম যে ভিউপোর্টটা, মানে ভিউপোর্টটা যেটা হচ্ছে, এটা মানে হচ্ছে আপনার যে বিভিন্ন রেসপন্সিভ করবে, তো মানে বিভিন্ন ডিভাইসে যেতে দেখা যায়, আপনার মোবাইলে, ট্যাবলেটে, ল্যাপটপে, ডেস্কটপে, এর জন্য এই মেটা ইয়াটা দিছে। এখানে কি লিখেছে, কন্টেন্টে লিখেছে উইথ ইকুয়াল টু ডিভাইস উইথ ইনিশিয়াল স্কেল 1। হ্যাঁ, শ্রিঙ্ক টু ফিট নো। হ্যাঁ, ইনিশিয়াল স্কেল 1 মানে হচ্ছে আপনার যে মোবাইলে যে আপনি যখন সাইটটা দেখবেন, প্রথমে এর স্কেল থাকবে 1, এরপরে আপনি যখন জুম করবেন তো স্কেল আস্তে আস্তে বেড়ে যাবে। হ্যাঁ, প্রথমে আপনার নর্মাল পজিশনে থাকবে, স্কেল 1-এ থাকবে, এরপর জুম করলে আস্তে আস্তে আপনার এটা বড় হবে। এরপর সে করেছে কি, এই হেড ট্যাগের ভিতরে লিঙ্ক ট্যাগ দিয়ে এটা বুটস্ট্র্যাপের সিএসএস ফাইলটা, হ্যাঁ সিএসএসটা অ্যাড করে লিঙ্ক আপ করে দিয়েছে। হ্যাঁ, সেটা কি করেছে, এখানে দেখেন এইচটিএমএল এর মধ্যে সে যে একটা লিঙ্ক দিয়েছে, সেই লিঙ্ক এটা হচ্ছে কিসের, আপনার ওদের যে সার্ভারের মধ্যে যে ফাইলটা আছে, বুটস্ট্র্যাপের ফাইলটা আছে, সেই লিঙ্কটা, হ্যাঁ যে সার্ভারে আছে bootstrap.min.js। হ্যাঁ, এটা কোথায় আছে, এটা হচ্ছে আমাদের এই লিঙ্কে আছে। হ্যাঁ, এই লিঙ্কটাকে বলা হয় সিডিএন লিঙ্ক। হ্যাঁ, সিডিএন মানে হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। হ্যাঁ, তো এটা এই সার্ভারে আছে, এই সার্ভারের লিঙ্কটা আমরা দিয়ে দিচ্ছি, এখান থেকে আমাদের এই bootstrap.min.css এই ফাইলটা পেয়ে যাবে। এরপর টাইটেল আর বডি, আর দেখেন এটা আমরা গতদিনও বলেছি যে এটা আমরা জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো অ্যাড করব কোথায়, এই বডির যে ইন্ডিং ট্যাগ আছে, হ্যাঁ ক্লোজিং ট্যাগ, সেই ক্লোজিং ট্যাগের ঠিক উপরে করব। হ্যাঁ, এখানে করলে আপনার এটা পারফরমেন্স ভালো পাওয়া যায়। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের যে ফাইল এবং ইয়াগুলা লাইব্রেরিগুলা, এটা যদি আমরা বডির ক্লোজিং ট্যাগের একদম উপরে পেস্ট করে দেই, হ্যাঁ উপরে রাখি, তাহলে কি হবে, আমাদের সাইটের পারফরমেন্স হ্যাঁ আমরা বেশি পাবো। এটার কারণ হচ্ছে কি, সে জাভাস্ক্রিপ্টের ফাইলটা যদি আপনি উপরে রাখেন, হ্যাঁ সে একটা কোনো ইয়ে আসলো, পপ আপ বক্স আসলো, তখন কি করবে, প্রথমে পপ আপ বক্সটা আসবে, পপ আপ বক্সটা যদি আপনার ইটা আসবে না, সাইটে বডির মধ্যে যে ট্যাগগুলা লিখেছেন, যে কোডগুলা লিখেছেন সেগুলো আসবে না, যে কন্টেন্টগুলো লিখেছেন সেগুলো আসবে না। প্রথমে আসবে কি, সে আপনি একটা পপ আপ দিলেন জাভাস্ক্রিপ্ট দিয়ে, যে পপ আপটা আসবে, এরপর আসবে বডির কন্টেন্টটা। এটা যদি আপনি উপরে রাখেন, হ্যাঁ হেড ট্যাগের মধ্যে যদি জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো রাখেন, এইরকম হবে। আর এটা আমরা কি নিচে রেখেছি, হ্যাঁ নিচে রেখেছি, তাহলে কি হবে, প্রথমে এটা পুরো পেজটা লোড হবে, বডির মধ্যে যে ট্যাগগুলো আছে, যে কন্টেন্টগুলো আছে সেগুলো লোড হবে, তারপরে এই পপআপটা আসবে। হ্যাঁ, তাহলে কন্টেন্টটা ইউজাররা দেখতে পারবে, হ্যাঁ দেখে তারপরে কি এটা আসবে, এখন এই আপনার আপনার জাভাস্ক্রিপ্টের যে এইগুলো থাকবে সেগুলো আসবে, আপনার পপআপ, হ্যাঁ এগুলো। তাহলে সেজন্য এর মাধ্যমে কি হয়, আপনার সাইটের পারফরমেন্সটা বেড়ে যায়। হ্যাঁ, সেই জন্য আমরা এভাবে আপনার বডি ইঞ্জিন ট্যাগের জাস্ট উপরে এই ইয়াগুলা জাভাস্ক্রিপ্টের ফাইলগুলা, হ্যাঁ জাভাস্ক্রিপ্ট লাইব্রেরিগুলা, এগুলা করব। জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি আমরা এখানে কয়টা ইউজ করছি, এখানে আমরা 3টা ইউজ করছি। ইউজ করা হয়েছে, প্রথমে দেওয়া হয়েছে jQuery ফাইলটা, এটা হচ্ছে jQuery ফাইলের লিঙ্ক, এটাও একটা সিডিএন লিঙ্ক, একটা সার্ভারে আছে, সেই লিঙ্কটা আমরা দিয়ে দিচ্ছি।
তারপরে আছে প্রপার, হ্যাঁ, proper.min.js এর লিংক, এটাও লাগবে। এরপর শেষে আছে বুটস্ট্র্যাপের, হ্যাঁ, এই সিরিয়াল অনুযায়ী দিতে হবে আমাদেরকে। এরপর আছে সবার শেষে আছে bootstrap.min.js, হ্যাঁ। তো এই সিরিয়ালটা আমরা মেনটেন করব, প্রথমে jQuery, তারপর প্রপার, তারপর হচ্ছে বুটস্ট্র্যাপ। আচ্ছা, তো এর মাধ্যমে খুব সহজেই আমরা কি করেছি, আমাদের প্রজেক্টের সাথে আমরা ইয়াটা লিংক আপ করে দিয়েছি, বুটস্ট্র্যাপটা। তো আজকে আমরা শিখবো কি বুটস্ট্র্যাপের টাইপোগ্রাফি। তো আমরা ইয়াতে টাইটেলে লিখি বুটস্ট্র্যাপ 4 টাইপোগ্রাফি। আচ্ছা, টাইপোগ্রাফি কি, টাইপোগ্রাফি সম্পর্কে কি কারো কোনো ধারণা আছে? হ্যালো হ্যালো টাইপোগ্রাফি সম্পর্কে কারো কোনো ধারণা আছে? টাইপোগ্রাফি কি, কোন ট্যাগগুলোকে টাইপোগ্রাফি বলা হয়, হ্যাঁ, কোন ট্যাগগুলো টাইপোগ্রাফি আন্ডারে পড়বে? স্যার একটু ক্লিয়ার ভাবে জানালে টাইপোগ্রাফি হচ্ছে সেই ট্যাগগুলা, যে ট্যাগ যেমন হচ্ছে কি আমাদের আমরা যে হেডলাইন আছে না, হেডিং যেটা, হ্যাঁ, হেডিং আমাদের কয়টা আছে, হেডিং এর ট্যাগ কয়টা আছে কি বলতে পারবেন? হেডিং ট্যাগ হেডিং ট্যাগ স্যার কয়টা? হেডিং হেডিং ট্যাগ একটা নাম বলেন। হেডিং ট্যাগে যে দেখেন এই যে আমাদের H1 H2 H3 হ্যাঁ হ্যাঁ এই যে H1, ছয়টা স্যার, হ্যাঁ এটাই হচ্ছে আমাদের হেডিং ট্যাগ, হ্যাঁ, হেডিং ট্যাগ 6টা, ছয়টা। হ্যাঁ, H1 থেকে H6 পর্যন্ত, হ্যাঁ। জি স্যার। সবচেয়ে বড় ফন্ট কোনটার? H1। H1, তারপর ক্রমান্বয়ে ছোট হয়ে একদম একদম ছোট হলে H6 টা, হ্যাঁ। তো এই যে হেডিং ট্যাগগুলা, এইগুলো আমাদের টাইপোগ্রাফির আন্ডারে পড়ে। হেডিং ট্যাগ, তারপর হচ্ছে কি আমাদের যে প্যারাগ্রাফ ট্যাগগুলা, হ্যাঁ, তারপর এই যে প্যারাগ্রাফ যে আমরা ইয়া করব, আপনার বিভিন্ন ইয়া করি না, এই লেফটে নেই, হ্যাঁ, রাইটে নেই, হ্যাঁ, অ্যালাইনমেন্ট করি, এগুলা আপনার এই যে টাইপোগ্রাফির মধ্যে পড়ে। তারপর হচ্ছে যে আমাদের যে ইয়া করি, আপনার স্ট্রং করি, হ্যাঁ, কোনো একটা ইয়াকে যে টেক্সটের যে ফরম্যাটিং গুলা করি, হ্যাঁ, স্ট্রং করি, ইটালিক করি, হ্যাঁ, স্মল করি, এগুলো সব টাইপোগ্রাফির ভিতর, হ্যাঁ, এগুলা, হ্যাঁ, বোল্ড, ইটালিক, এগুলা হচ্ছে টাইপোগ্রাফির মধ্যে পড়ে। এছাড়া পড়ে কি, এছাড়া হয়তো আমাদের একটা আমরা ইয়া লিখলাম, একটা টেক্সট লিখলাম যে দিস দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ, হ্যাঁ, তো এটাকে আমরা চাচ্ছি ধরেন সবগুলা লোয়ার কেস করার জন্য, হ্যাঁ, তো সবগুলা লোয়ার কেস হবে, সবগুলা আপার কেস করব, ক্যাপিটালাইজ করব, এই যে এই ব্যাপারগুলা, হ্যাঁ, এই ব্যাপারগুলা আমাদের টাইপোগ্রাফির মধ্যে পড়ে। এছাড়া টেক্সটে আমরা কি করতে পারি, টেক্সটে আমরা ইয়া করতে পারি, বিভিন্ন কালার দিই না, ফন্ট কালার দেই না, টেক্সটের কালার দেই, হ্যাঁ, এই কালার দেওয়া, মানে টেক্সট নিয়ে মোটামুটি যে কাজগুলা করব, হ্যাঁ, এইগুলাই টাইপোগ্রাফি পড়বে। তো টাইপোগ্রাফি আমরা এখানে একটা উদাহরণ একটু দেখি, টাইপোগ্রাফি নিয়ে কাজ করি। আর আমাদের যে আমরা সিএসএস মনে আছে আপনাদের? সিএসএস, হ্যালো, জি স্যার। হ্যাঁ, সিএসএস এ আমাদের বিভিন্ন ইউনিট আছে না, হ্যাঁ, ইউনিট নিয়ে তো আমরা কাজ করেছি। ইউনিট কি কি আছে, যেমন কি আছে, পিক্সেল আছে, তাই না, এমফাসাইজ আছে, পার্সেন্টেজ, পিটি, হ্যাঁ, তারপর একটা আছে ইএম আছে, ইএম মানে কি এমফাসাইজ, হ্যাঁ। আর আমরা এখানে দেখব বুটস্ট্র্যাপে আরইএম নামে একটা, হ্যাঁ, ব্যাপার আছে, আরইএম, হ্যাঁ, এই আরইএম ইয়া কি, হ্যাঁ, আরইএম হচ্ছে রুট ইএম। আচ্ছা, এটা আমরা এগুলা আপনার কমেন্টস এর মধ্যে দিয়ে আপনাদের লিখে দেখাই। টাইপোগ্রাফি, এর টাইপোগ্রাফির আন্ডারে কি কি পড়ে, টাইপোগ্রাফির আমরা ইউনিট দেখবো, হ্যাঁ, টাইপোগ্রাফি আন্ডারে যেগুলো পড়ে যে বললামই, হ্যাঁ, এগুলো আস্তে আস্তে দেখবো। যে H1, তারপর হচ্ছে আপনার পি পড়ে, H1 ট্যাগ পি, তারপর হচ্ছে আপনার এই প্যারাগ্রাফ গুলা কি করবো আমরা, অ্যালাইনমেন্ট করবো, যে হ্যাঁ, লেফট রাইট এগুলা, তারপরে ফন্টের কালার দেওয়া, এগুলা টাইপোগ্রাফির মধ্যে পড়তেছে। তো আমাদের যে কিছু আছে,
ইউনিট আছে, সেই ইউনিটগুলো দেখি। ইউনিটের মধ্যে আছে আমাদের পিক্সেল আছে, তাই না? পিক্সেল আছে, তারপর কি আছে, ইএম আছে, ইএম মানে হচ্ছে এমফাসাইজ। তারপর আছে আমাদের পার্সেন্টেজ আছে, পিটি আছে, পিটি মানে পয়েন্ট। তো দেখি আরেকটা যেটা ইউজ হয় আরইএম। আরইএম এটা ইউজ হবে আমাদের এই যে বুটস্ট্র্যাপে। আরইএম মানে কি? আরইএম মানে হচ্ছে রুট ইএম। ইএম মানে হচ্ছে এমফাসাইজ। এমফাসাইজটা কি করে, ধরেন একটা বাই ডিফল্ট একটা থাকে, সে বাই ডিফল্ট হচ্ছে সাইজ হচ্ছে ধরেন 16 পিক্সেল, হ্যাঁ, কোনো একটা ফন্টের সাইজ, এটা হচ্ছে ইএম, হ্যাঁ, এমফাসাইজ। এখন এটাকে যদি আপনি 2 ইএম করে দেন তাহলে কি হবে? বাই ডিফল্ট আছে ধরেন ফন্টের সাইজ 16, 2 ইএম হলে কত হয়ে যাবে? 32 হয়ে যাবে, তাই না? আমরা কি বুঝতে পেরেছি? সে ধরেন বাই ডিফল্ট একটা ফন্টের সাইজ হচ্ছে আমরা ইএম দিলাম 16, হ্যাঁ, 16 পিক্সেল। এখন আপনি একটা কোনো একটা লিখলেন যে 2 ইএম, 2 ইএম, হ্যাঁ, 2 এমফাসাইজ, 2 ইএম তাহলে কত হয়ে যাবে? 2 ইএম হয়ে যাবে মানে কত? 16 মানে 32, 32 হ্যাঁ, 32 সাইজ হয়ে যাবে, 32 পিক্সেল। তো যেটা করে বুটস্ট্র্যাপ, সে আরইএম নেয়, হ্যাঁ। তো 1 আরইএম মানে সে ধরে নেয়, আরইএম মানে হচ্ছে রুট ইএম, হ্যাঁ, এমফাসাইজ। সে 1 আরইএম সমান, হ্যাঁ, সে বাই ডিফল্ট ধরে নেয় 16 পিক্সেল, 16 পিক্সেল। তাহলে 2 আরইএম সমান কত হবে? 32 পিক্সেল। 32 পিক্সেল, হ্যাঁ। তো এই ব্যাপারটা মনে রাখবেন এটা, হ্যাঁ। আর যে যে লাইন, হ্যাঁ, আপনার লাইন হাইট, আপনার যে আমাদের ইয়াগুলা যখন লাইনগুলা লিখবো, প্যারাগ্রাফ লিখবো, প্যারাগ্রাফে একটা যে লাইনগুলা থাকবে, এই লাইনের আপনার হাইট কত হবে, হ্যাঁ, এই হাইটটা আপনার বাই ডিফল্ট থাকে টাইপোগ্রাফিতে বুটস্ট্র্যাপে থাকে 1.5, হ্যাঁ, লাইন হাইট থাকে। তো আমরা এই গতদিন শিখেছিলাম, আপনারা যারা যারা ছিলেন ক্লাসে তারাও তো দেখেছেন যে প্রথমে কি করবো আমরা বুটস্ট্র্যাপে শুরু করার জন্য আমরা প্রথমে একটা কি ডিপ নিব, হ্যাঁ। সেই ডিপের ক্লাসের নাম হবে কি? কন্টেইনার, হ্যাঁ। মানে আমরা প্রথমে কন্টেইনার ডিপটা নিব। সেই কন্টেইনার ডিপের মধ্যে কি হবে? আমাদের পরবর্তী যে সেকশনগুলো হবে সেগুলা হবে, হ্যাঁ। তো সবসময় মনে রাখবেন প্রথমে আমরা বুটস্ট্র্যাপের জন্য যে ডিপটা নিব সেটা হবে কন্টেইনার ডিপ। তো ডিপ নিলাম, তো ডিপের ক্লাস হবে কি? ক্লাস হবে কন্টেইনার, হ্যাঁ। আর আমরা গতদিন দেখেছিলাম এই কন্টেইনারে কিন্তু আরেকটা ক্লাস আছে, হ্যাঁ। একটা হচ্ছে কি কন্টেইনার, একটা হচ্ছে কি কন্টেইনার ফ্লুইড, হ্যাঁ। কন্টেইনার আর কন্টেইনার ফ্লুইডের মধ্যে কি পার্থক্যটা মনে আছে আপনাদের? জি স্যার। হ্যাঁ, বলেন। হ্যাঁ, কন্টেইনার এবং কন্টেইনার ফ্লুইড। কন্টেইনার দিলে যদি ক্লাসটা আমরা ইউজ করি তাহলে কি হবে? আপনার ডিসপ্লে সাইজ, হ্যাঁ, মানে আমরা যে মনিটর ইউজ করবো সেটার সাইজ যদি অনেক বড় হয় তাহলে কি হবে? দুই সাইড থেকে সে জায়গা ছেড়ে দিবে, হ্যাঁ, প্যাডিং রাখবে দুই সাইডে, বাই ডিফল্ট কিছু প্যাডিং রাখবে দুই পাশে। হ্যাঁ, হ্যাঁ। আর কন্টেইনার ফ্লুইড দিলে কি হবে? ফ্লুইড দিলে সে আমরা যেই ডিভাইসে নেই না কেন সেই ডিভাইসে সে 100% উইডটা দখল করে নেবে, হ্যাঁ। সে যতটুকু জায়গা দখল আছে সে দখল করে নেবে। আমরা যদি একদম ছোট মোবাইলের ডিভাইসেও দেখি অথবা কি দেখি, ল্যাপটপ, আপনার ট্যাবলেট, ল্যাপটপ, ডেস্কটপ, যেই ডিভাইসে দেখি সব ডিভাইসে কি 100% সে উইড, হ্যাঁ, আপনার যে হরাইজন্টাল যেটা আছে লম্বা লম্বি ভাবে, হ্যাঁ, পাশাপাশি ভাবে যে জায়গাটা থাকে, হ্যাঁ, উইড যেটা, হ্যাঁ, উইডটা সে দখল করে নেবে। আর শুধু কন্টেইনার ক্লাস ইউজ করলে কি হবে? সে আপনার বড় ডিভাইসে হলে কি দুই পাশ থেকে জায়গা ছেড়ে দেবে। একদম যে ছোট ডিভাইস, হ্যাঁ, যেটাকে বলে কি এক্সট্রা স্মল, হ্যাঁ, এক্সট্রা স্মল, যেটা এক্সট্রা স্মলের সাইজটা মনে আছে 575 এর কম হবে, হ্যাঁ, 575।
থেকে 575 থেকে এর নিচের যে হ্যাঁ ডিভাইসের সাইজগুলো সেগুলো হচ্ছে এক্সট্রা স্মল। তো সেখানে কি হবে, কি সেখানে ফুল উইডথ দেখাবে। এছাড়া এরপরে আস্তে আস্তে যত আপনার ডিভাইসগুলো বড় হবে সে দুই পাশ থেকে জায়গা ছেড়ে দেবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কন্টেইনার ক্লাস বললাম। তো আমাদের কন্টেইনার ক্লাস আমরা প্রথমে নিব, নিয়ে কি করব, আমরা বাকি কাজগুলা করব। তো আমরা যে বুটস্ট্র্যাপের যে ইয়াগুলা হেডিং গুলো আছে, এই হেডিং এর জন্য সে করে নেয়, আপনার প্রতিটার জন্য আলাদা আলাদা ভাবে একটা সাইজ সে ডিক্লেয়ার করে নেয়। হ্যাঁ, আমরা যদি শুধু H1 করি, হ্যাঁ শুধু H1 লিখি, সে যে আমরা H1 থেকে H1 থেকে H6 পর্যন্ত, তাই না? H1 হ্যাঁ এ থেকে H6 পর্যন্ত। তো সে সবচেয়ে ছোট কোনটা, সবচেয়ে ছোট হচ্ছে H6। হ্যাঁ, সে H6 কে ধরে, H6 এর সাইজ যে ফন্টের সাইজ সেটাকে ধরে 1 REM। হ্যাঁ, 1 REM মানে কত, 16 পিক্সেল। হ্যাঁ 16 পিক্সেল। তারপর করে কি, তারপর আপনার যে H5, হ্যাঁ সেটাকে ধরে 1.25 হ্যাঁ REM। তাহলে সেটা করলে কত হবে, 20 পিক্সেল হবে। আচ্ছা, এগুলো আমরা দেখি এক এক করে। এই হেডিং ট্যাগের মধ্যে সবচেয়ে ছোট কোনটা, সবচেয়ে ছোট হচ্ছে H6। হ্যাঁ, H6টাকে হ্যাঁ বুটস্ট্র্যাপ, হ্যাঁ সে আপনি শুধু H6 লিখবেন, এর মধ্যে কোনো ক্লাস লিখতে হবে না। হ্যাঁ, সে H6 এর জন্য আলাদা ক্লাস লিখে নিয়েছে। H6 আপনি লিখলেই সেই ক্লাসটা সে পেয়ে যাবে, অটোমেটিক পেয়ে যাবে। হ্যাঁ, তো H6 নিলে কি পাবো, H6 নিলে এর ফন্টের পিক্সেলগুলো আমরা বুটস্ট্র্যাপ যদি ইউজ করি, হ্যাঁ তাহলে কত পাবো, 16 পিক্সেল পাবো। হ্যাঁ, মানে 1 REM। সে 1 REM ধরে নেয়, 1 REM সমান সে ডিক্লেয়ার করে 16 পিক্সেল। হ্যাঁ, তাহলে যদি আমরা বুটস্ট্র্যাপ ইউজ করে কোন ট্যাগের মধ্যে H6 হ্যাঁ লিখি, তাহলে কি হবে, সে ফন্টের সাইজ সে অটোমেটিক 16 পিক্সেল পেয়ে যাবে। দেখেন এই যে এটা হ্যাঁ আমরা ইউজ করেছি এখানে কন্টেইনার ক্লাস, সেজন্য কি করছে, যে দুই পাশ থেকে সে জায়গা ছাড়তেছে। হ্যাঁ, জায়গা ছাড়তেছে, এবং এখানে কি ইউজ করেছি, H6 সে তাহলে কি করছে, ফন্টের সাইজ নিয়েছে 16। দেখেন এই যে কন্টেইনার, আমরা কন্টেইনার ক্লাস ইউজ করছি থেকে দেখেন দুই পাশে যে ইয়ার মতো আছে, হ্যাঁ কমলা, আপনার হালকা হলুদ এই কালার, এই কমলা কালার, এই দুই পাশে কি করতেছে, সে প্যাডিং ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, আর এই ফন্টের সাইজ কত, সে ফন্টের সাইজ হচ্ছে 16। এরপর আমরা দেখব যদি ইউজ করি H5, হ্যাঁ তাহলে কত হবে, H5 ইউজ করলে সে 1.25 REM। হ্যাঁ, তো 1 REM যদি 16 পিক্সেল হয়, 1.25 REM কত হবে, 20 পিক্সেল হবে। তো H4 এর জন্য সে নেবে 1.5 REM। হ্যাঁ, তো এটা কত হবে, 24 পিক্সেল। H3 এর জন্য নেবে 1.75 REM। হ্যাঁ, তো এটার সাইজ কত হবে, 28 পিক্সেল। তো আপনাদের এই যে পিক্সেলগুলো লিখতে হবে না, শুধু আপনি যদি H3 দেন, সে বাই ডিফল্ট H3 নেন এবং বুটস্ট্র্যাপ ইউজ করেন, সে বাই ডিফল্ট ফন্টের সাইজ 28 পিক্সেল করে দিবে। H2 নিলে 2 REM মানে 32 পিক্সেল। H1 নিলে নেবে আপনার 2.5 REM। হ্যাঁ, মানে 40 পিক্সেল। হ্যাঁ, এটা হচ্ছে সর্বোচ্চ। তাহলে H1 নিলে কত পাবে, আর 40 পিক্সেলের ইয়াটা পাবে। এটা আমরা আউটপুট দেখি, দেখেন এটা হচ্ছে H6 জন্য সে নেবে
60 পিক্সেল, হ্যাঁ 16 পিক্সেল। H5 এর জন্য নেবে 20 পিক্সেল, H4 এর জন্য 24 পিক্সেল, H3 এর জন্য 28 পিক্সেল, H2 এর জন্য 32 পিক্সেল, আর H1 এর জন্য 40 পিক্সেল। হ্যাঁ, তো এখানে কি হচ্ছে, এখানে আমরা যদি শুধু অন্য কোনো ক্লাস লিখতে হবে না, শুধু আমরা ট্যাগ লিখলে হবে। এই ট্যাগের মধ্যে সে ইমপ্লিমেন্ট করে দিয়েছে, হ্যাঁ বুটস্ট্র্যাপটা। হ্যাঁ, H1 ট্যাগ লিখলেই আমরা 40 পিক্সেল ফন্টের সাইজ 40 পিক্সেল পাবো। হ্যাঁ, এরপর দেখবো আমরা আরো কিছু, আরেকটা ক্লাস আছে, সেটা হচ্ছে ডিসপ্লে। হ্যাঁ, ডিসপ্লে ক্লাসটা কেন ইউজ হয়? ডিসপ্লে ক্লাসটা আপনার ইউজ হবে, ডিসপ্লে করবে কি, আপনার ফন্টের সাইজটা আরো বেশি বড় করে দিবে। হ্যাঁ, কিন্তু ফন্টের যে উইডটা আছে, হ্যাঁ উইড আছে, হ্যাঁ সেটা আপনার একটু লাইটার, হ্যাঁ ছোট চিকন করে দিবে। ফন্ট উইড মানে হচ্ছে কত মোটা, হ্যাঁ ফন্টের সাইজটা সে বাড়িয়ে দিবে, কিন্তু ফন্টের উইডটা হ্যাঁ চিকন করে দেবে। তো ডিসপ্লে হেডিং এর এগুলা দেখি আমরা। সে আমরা মনে করলাম নেই, হ্যাঁ ডিসপ্লের যে ইয়াগুলো দেখার জন্য, ক্লাসটা দেখার জন্য আমরা H1 নেই। হ্যাঁ, H1 ট্যাগ নিব। H1 ট্যাগ নিলে কত পাবে? আপনার ফন্ট পাবে 2.5 REM, হ্যাঁ মানে হচ্ছে কি 40 পিক্সেল। হ্যাঁ, তো এটার ভিতরে আমরা H1 এর মধ্যে আরেকটা ট্যাগ ইউজ করতে পারবো। হ্যাঁ, সেই ট্যাগটা হচ্ছে কি, আরেকটা ক্লাস ইউজ করতে পারবো। সেই ক্লাসটা হচ্ছে কি ডিসপ্লে। হ্যাঁ, ডিসপ্লের আবার কয়েকটা আছে, ডিসপ্লে 1 থেকে 4 পর্যন্ত। ডিসপ্লে 1 থেকে 4 পর্যন্ত। ডিসপ্লে 1টা হচ্ছে সবচেয়ে বড়, আর 4টা হচ্ছে সবচেয়ে ছোট। হ্যাঁ, ডিসপ্লে ক্লাসটা ইউজ করলে কি হবে, আমাদের ফন্টের সাইজটা আরো বেশি বড় হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু ফন্টের যে উইডটা কমে যাবে। হ্যাঁ, যে মোটা যে থিকনেসটা কমে যাবে। হেডিং 1। এরপর আমরা আরেকটা নেব, হেডিং 1ই নিব, কিন্তু সেখানে ক্লাস দিব। হ্যাঁ, ক্লাস দিলে দেখবেন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ফন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে আমরা ক্লাস দিব ডিসপ্লে 1, ডিসপ্লে -1। হ্যাঁ, ডিসপ্লে -1 দিলে কি হবে, এটার যে হেডিং মানে কি, হেডিং এ শুধু আমরা H1 যদি দেই তাহলে ফন্টের সাইজ হবে 40 পিক্সেল। তো ডিসপ্লে 1 দিলে ফন্টের সাইজটা আরো বেশি বড় হয়ে যাবে, কিন্তু কি হবে, এর কমে যাবে, ফন্টের যে থিকনেসটা কমে যাবে। এখানে ক্লাস দেব ডিসপ্লে 2, ডিসপ্লে 3, ডিসপ্লে 4। হ্যাঁ, এই চারটায় ক্লাস। তো এইগুলো আমরা আউটপুট দেখি। দেখেন যে শুধু যে আমাদের হেডিং 1 এটা কত, এটা পাবে 40 পিক্সেল। হ্যাঁ, আপনার ফন্টের সাইজটা। আর যেটার মধ্যে যে আমরা ডিসপ্লেটা অ্যাড করে দেই, ডিসপ্লে 1টা, তাও ফন্টের সাইজ আরো অনেক বেশি বেড়ে যাবে। কিন্তু কি দেখেন, এখানে যে এই ফন্টের যে থিকনেসটা, হ্যাঁ থিকনেসটা কিন্তু এখানে কমে গেছে। হ্যাঁ, ডিসপ্লেতে দিয়ে যে আপনার ফন্টের থিকনেস গুলা কমে গেছে। ডিসপ্লে 2টা আরেক ছোট হবে, 3টা তার চেয়ে ছোট, 4টা হচ্ছে সবচেয়ে ছোট।
তো আমরা এইভাবে হেডিং এর মধ্যে ডিসপ্লে ক্লাসটা ইউজ করতে পারবো। হ্যাঁ, যদি আমরা করতে চাই কি, আমরা যে হেডিং যে আছে 40 পিক্সেল, এর চেয়েও যদি বড় দিতে চাই, হ্যাঁ, আকর্ষণীয় করে বড় যদি সাইজ যদি কোনো হেডিং দিতে চাই, সেক্ষেত্রে আমরা ডিসপ্লে যে ক্লাসগুলো আছে সেগুলো ইউজ করতে পারি। এরপর দেখবো আমরা প্যারাগ্রাফ নিয়ে কাজ। হ্যাঁ, প্যারাগ্রাফ আমরা অনেক ওয়েবসাইটে দেখবেন যে কিছু প্যারাগ্রাফ থাকে, এর মধ্যে কি থাকে, প্রথমে যে প্যারাগ্রাফটা থাকে সেই প্যারাগ্রাফটা একটু অন্যরকম থাকে, একটু আকর্ষণীয় থাকে। হ্যাঁ, তো ওটা কিভাবে করতে হয়, হ্যাঁ, সেটা আমরা দেখি, সেই ক্লাস সেটা দেখবো। তো আমরা এখানে কিছু প্যারাগ্রাফ লিখি, আরবিটারি কিছু প্যারাগ্রাফ লিখি। আর এখানে আমরা কিছু আরবিটারি জন্য প্যারাগ্রাফের টেক্সট নিয়ে আসার জন্য কি করব, লোরেম। হ্যাঁ, লোরেম লিখে এখানে যদি আমরা যত দিয়ে দেব সে 50, তাহলে কি 50 ওয়ার্ডের একটা আমাদের প্যারাগ্রাফ তৈরি করে দিবে। এটা আমরা কয়েকটা প্যারাগ্রাফ নিব। কয়েকটা প্যারাগ্রাফ নিলাম। তো এবার আউটপুট দেখি। দেখেন এখানে কয়েকটা প্যারাগ্রাফ আসছে একসাথে, না একই রকম ইয়ার। তো আমরা চাচ্ছি যে প্রথম যে প্যারাগ্রাফটা থাকবে, হ্যাঁ, সেটা একটু অন্যরকম থাকবে, একটু আকর্ষণীয়, হ্যাঁ, সবগুলোর চেয়ে ভিন্ন থাকবে। হ্যাঁ, সেটা করতে হলে কি করব, সেটা করতে হলে আমাদের একটা ক্লাস আছে প্যারাগ্রাফের, সেই ক্লাসটা আমরা ইউজ করব। সেই ক্লাসটা হচ্ছে লিড লিড ক্লাস। হ্যাঁ, তো লিড ক্লাস ইউজ করলে কি হবে, এই প্যারাগ্রাফটা, হ্যাঁ, লিড করবে, একটু ভিন্ন রকম হবে, আকর্ষণীয়। দেখেন এ কি হয়েছে, ফন্টের সাইজগুলা বড় হয়ে গেছে, এবং কি ফন্টের যে ইটা আছে কালারটা, এটা একটু হালকা হয়ে গেছে। হ্যাঁ, এটা কি আপনার সবগুলা প্যারাগ্রাফ থেকে এটা একটু অন্যরকম মনে হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে লিড প্যারাগ্রাফ। এরকম আমাদের এই যে বিভিন্ন পেজের, হ্যাঁ, পেজে যদি আমরা প্রথম এরকম লিড রাখতে পারি, লিড প্যারাগ্রাফ রাখতে পারি, হ্যাঁ, যেটা একটু আকর্ষণীয় হবে, আপনার অন্য হবে, একটু বড় হবে, তাই সেটা কি করে দেবো আমরা, লিড, হ্যাঁ, ক্লাসটা দিয়ে দেবো। তার ফন্টের সাইজটা বড় হবে আর ফন্টের কালারটা একটু হালকা হবে। এরপর আমরা দেখব কিভাবে করতে হয়, আপনার যে ইয়াগুলা অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে হয়। হ্যাঁ, কোনো প্যারাগ্রাফে অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে হয় কিভাবে, সেগুলো দেখব। আমরা কয়েকটা প্যারাগ্রাফ নেই। প্রথম প্যারাগ্রাফে আমরা ক্লাস দিব টেক্সট লেফট। হ্যাঁ, এটাকে লেফট অ্যালাইনমেন্ট করব আমরা, টেক্সট হাইফেন লেফট। এরপরটাতে আমরা করব টেক্সট হাইফেন রাইট। হ্যাঁ, সেটাকে আমরা রাইট অ্যালাইনমেন্ট দেব। হাইফেন রাইট। এই যে দেখেন এখান থেকে শুরু হয়েছে, এটা লেফট অ্যালাইন হয়ে গেছে। আমাদের প্যারাগ্রাফটা লেফট অ্যালাইন হয়েছে।
আর এর পরেরটা হয়েছে কি রাইট অ্যালাইন। হ্যাঁ, তো রাইট করতে হলে কি দিতে হবে টেক্সট হাইফেন রাইট, আর লেফট করতে হলে দিতে হবে টেক্সট হাইফেন লেফট। তো যে সিএসএস এর যে ইয়াগুলো আছে, হ্যাঁ, যে ফাংশনালিটি যে ক্লাসগুলো আছে সবগুলো আমাদের ইয়াতে বুটস্ট্র্যাপে আছে। হ্যাঁ, আমরা বুটস্ট্র্যাপের ক্লাসগুলো ইউজ করে এগুলা করতে পারবো। এরপর দেবো আমরা, এরপর একটা ক্লাস আছে সেটা হচ্ছে টেক্সট হাইফেন সেন্টার। টেক্সট হাইফেন সেন্টার, এরপর একটা আছে টেক্সট হাইফেন জাস্টিফাই। টেক্সট হাইফেন জাস্টিফাই। এটা হচ্ছে আমাদের লেফট অ্যালাইন, এটা হচ্ছে রাইট অ্যালাইন। হ্যাঁ, এটা আমরা জাস্টিফাই করেছি। হ্যাঁ, জাস্টিফাই কি করলে কি হবে, দুই সাইড দিয়েই সমানভাবে ইয়া হবে, আপনার সে জাস্টিফাই করে নেবে। হ্যাঁ, দুই সাইডেই সমানভাবে জায়গা ছাড়বে। হ্যাঁ, এরপরে আমরা যেটা করেছি সেন্টার। হ্যাঁ, সেন্টার গিয়ে সে ইয়াটা প্যারাগ্রাফটা সেন্টারে থাকবে। হ্যাঁ, তো এর জন্য কি করেছে দেখেন, এখানে যে মাঝে মাঝে ওয়ার্ডগুলোর মাঝে যে স্পেস আছে, স্পেসগুলো সে এক একটা এক এক রকম করে দিয়েছে। হ্যাঁ, সে এইভাবে আমরা প্যারাগ্রাফগুলোকে ইয়া করতে পারবো, অ্যালাইন করতে পারবো। এরপর দেখবো আমরা কিভাবে ইয়া করতে হয়। স্যার এই যে কমেন্টটা করলেন স্যার, অ্যালাইনমেন্ট লিখে কি করলেন যে একবারে কমেন্টের ইয়ে হয়ে গেল, আমাদের তো পুরো লিখা লাগে স্যার। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে ইয়াতে কন্ট্রোল দিয়ে আপনার যে স্ল্যাশ, হ্যাঁ, স্ল্যাশ চিহ্ন দিলেই এই যে আমাদের যে বিএস কোড আছে না, হ্যাঁ, বিএস কোডের ফিচার আছে। হ্যাঁ, সেটা আপনার যে যে ইয়াটা টেক্সটটাকে আপনি ইয়া করবেন, কমেন্টস করবেন, সেটাকে সিলেক্ট করবেন। হ্যাঁ, সিলেক্ট করে কন্ট্রোল চেপে তারপরে স্ল্যাশ চাপতে হবে। হ্যাঁ, চাপলে এটা কমেন্টস হয়ে যাবে। জি স্যার, থ্যাংক ইউ। তো আমরা এখানে কি কি দেখলাম, এখানে দেখলাম যে বুটস্ট্র্যাপের যে হেডলাইনগুলো আছে, হ্যাঁ, H1 থেকে H6, হ্যাঁ, এগুলাকে সে আপনার কিছু ইয়া বাই ডিফল্ট সাইজ দিয়ে রাখে। হ্যাঁ, ফন্টের সাইজ H6 কে দেয় আপনার 16, হ্যাঁ, এবং 16 কে এসে ধরে নেয় 1 REM। হ্যাঁ, আর তারপর কি করে H5 কে দেয় 20 পিক্সেল 1.25 REM। এভাবে করে করে H1 সবচেয়ে বড় সাইজ, সেটা হচ্ছে 40 পিক্সেল। এরপর আরেকটা ক্লাস আছে যে ডিসপ্লে ক্লাসগুলো। হ্যাঁ, ডিসপ্লে ক্লাস কয়টা, আবার 4টা। এই ক্লাস আমরা যদি ইউজ করি তাহলে কি আমরা যে সর্বোচ্চ যে পাই H1 এ তার সাইজ কত 40, তো ডিসপ্লে 1 ইউজ করলে এর চেয়ে আরো বড় সাইজ আমরা ফন্ট পাবো। হ্যাঁ, আর সেক্ষেত্রে কি হবে, ফন্টের সাইজগুলো বড় হয়ে যাবে কিন্তু ফন্টের ওয়েটটা, হ্যাঁ, চিকন হয়ে যাবে। হ্যাঁ, কমে যাবে, থিকনেসটা কমে যাবে। এরপর যে আমাদের অনেকগুলা যে প্যারাগ্রাফ থাকে, যদি একটা পেজে অনেকগুলো প্যারাগ্রাফ থাকে, হ্যাঁ, একটা প্যারাগ্রাফকে একটু আকর্ষণীয় করতে চাই, হ্যাঁ, লিড প্যারাগ্রাফ যদি হিসেবে ইউজ করতে চাই, তা কি হবে, যে সবগুলা প্যারাগ্রাফটার সাথে এটা একটু ব্যতিক্রম হবে। তো ওটা করব কি, আমরা লিড যে ক্লাসটা আছে সেটা দিয়ে দেব। লিড ক্লাস দিলে কি হবে, ফন্টের সাইজটা বড় হবে কিন্তু ফন্টের যে কালারটা একটু হালকা হয়ে যাবে। হ্যাঁ, একটু ফ্যাড হয়ে যাবে, একটু হালকা হয়ে যাবে। তো এটা কি হবে, অন্যান্য প্যারাগ্রাফ থেকে এটা অন্য একটু ভিন্ন রকম হবে। তো ইয়াদের, হ্যাঁ, ভিউয়ার্সদের চোখে পড়বে, হ্যাঁ, আকর্ষণীয় হবে। এরপর আমরা যে ইয়া করি, আমরা এর আগে কি সিএসএস ক্লাসে হয়তো আপনারা দেখেছেন যে কোন একটা প্যারাগ্রাফকে কিভাবে ইয়া করতে হয়, অ্যালাইন করতে হয় সিএসএস দিয়ে, লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, হ্যাঁ, তারপর জাস্টিফাই, সেন্টার, এগুলা করতে হয়। তো এগুলার জন্য আমাদের বুটস্ট্র্যাপে অলরেডি ক্লাস লেখাই আছে। ক্লাসগুলা কি, ক্লাসগুলা হচ্ছে টেক্সট টেক্সট দিয়ে শুরু করতে হবে, টেক্সট দিয়ে শুরু করে তারপরে হাইফেন দিয়ে লেফট, রাইট, সেন্টার, জাস্টিফাই। হ্যাঁ,
তো টেক্সটে লেফট লিখলে এটা আমাদের প্যারাগ্রাফটা লেফট অ্যালাইন হয়ে যাবে, হ্যাঁ, রাইট লিখলে রাইট অ্যালাইন হবে। এরপর আমরা দেখবো যে যে ফন্টের যে কালার চেঞ্জ করব কিভাবে, হ্যাঁ, ফন্টের কালার চেঞ্জ করব কিভাবে, তারপরে ফন্টের যে আপনার যে লোয়ার কেস আপার কেস, হ্যাঁ, এগুলা কিভাবে করব সেগুলা দেখবো। আমরা একটা প্যারাগ্রাফ নিলাম, প্যারাগ্রাফে কিছু টেক্সট নিলাম, ডামি টেক্সট, সে লরেম 20। এখন এটাকে, হ্যাঁ ভাই কোন টেক্সটকে লোয়ার কেস আপার কেস, হ্যাঁ, ক্যাপিটালাইজ করতে হয়, তার জন্য যে ক্লাসগুলা সেগুলা দেখবো আমরা। তো আমরা কিছু আমরা একটা প্যারাগ্রাফ নিলাম, হ্যাঁ, আরো দুটো প্যারাগ্রাফ তৈরি করি এখান থেকে। তো এটার মধ্যে আমরা যে ক্লাসটা ইউজ করতে হবে, এই টেক্সটগুলো আমরাকে সব লোয়ার কেস করে দেব, হ্যাঁ। তো এখানে দেখেন প্রথমে এলটা, এটা কি আপার কেস আছে, হ্যাঁ, তো এগুলা সব লোয়ার কেস হয়ে যাবে। তো লোয়ার কেস করতে হলে আমাদের কোন ক্লাসটা লিখতে হবে, টেক্সট। আর একটা জিনিস মনে রাখবেন যে টেক্সট সম্পর্কে মানে প্যারাগ্রাফ সম্পর্কিত, টেক্সট সম্পর্কিত যত আছে ক্লাস আছে বুটস্ট্র্যাপে, সেটা টেক্সট দিয়ে শুরু হয়, টেক্সট হাইফেন, হ্যাঁ, লেফট, টেক্সট হাইফেন সেন্টার, টেক্সট হাইফেন আপনার লোয়ার কেস, টেক্সট হাইফেন আপার কেস, হ্যাঁ, তারপরে যে টেক্সট হাইফেন আমরা কালার যখন চেঞ্জ করব তখন কি দেব, টেক্সট হাইফেন প্রাইমারি, হ্যাঁ, প্রাইমারি তখন কি নীল কালার পাবে। তারপর কি দেব, টেক্সট হাইফেন আপনার সাকসেস, তখন সাকসেসটা কি গ্রিন কালার পাবে। আর এই যে প্রাইমারি, সাকসেস, ওয়ার্নিং, ডেঞ্জার, এই ক্লাসগুলো কিন্তু অনেক জায়গায় পাবেন, হ্যাঁ। আপনার যে বিজি, বিজি লেখে যদি লেখেন হাইফেন, হ্যাঁ, সে আপনি যদি লেখেন বিজি হাইফেন প্রাইমারি, তাহলে কি হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা প্রাইমারি হয়ে যাবে, প্রাইমারি কালার কি নীল কালার। আপনি যদি লেখেন টেক্সট হাইফেন প্রাইমারি, তাহলে কি হবে, ফন্টের কালার, হ্যাঁ, মানে টেক্সটের কালারটা প্রাইমারি হয়ে যাবে, নীল হয়ে যাবে, হ্যাঁ। তা আপনি যদি লেখেন টেবিল, হ্যাঁ, টেবিল হাইফেন প্রাইমারি, টেবিলের যে এটা থাকবে সেটা আপনার হয়ে যাবে, হ্যাঁ, নীল কালার হয়ে যাবে। এইরকম মানে এটা আপনার যে প্রাইমারি, এটা কিন্তু সব জায়গায় যত জায়গায় ইউজ হবে আপনার বুটস্ট্র্যাপে প্রাইমারি ক্লাসের কালার মনে একটাই, হ্যাঁ, নীল কালার। কিন্তু এর আগে আপনার সাফিক্স যোগ হবে, টেক্সট হবে, টেক্সট হলে কি ফন্টের কালারটা, বিজি হলে কি হবে ব্যাকগ্রাউন্ডের কালারটা, হ্যাঁ। তারপর টেবিল, হ্যাঁ, থাকবে লিস্ট, মানে যেটা থাকবে সেটার কালারটা, হ্যাঁ। তো আমরা কি করব, আমরা করব এই প্যারাগ্রাফটা আছে, প্যারাগ্রাফের এই ফন্টগুলা কি করব, সব লোয়ার কেসে নিয়ে যাব। সেই জন্য কি করতে হবে, আমাদের এর টেক্সট লিখতে হবে প্রথমে, টেক্সট হাইফেন লোয়ার কেস, টেক্সট হাইফেন লোয়ার কেস। তো এটা দিলে কি হবে, আমাদের ফন্টের যে সবগুলা ফন্ট লোয়ার কেস হয়ে যাবে। সে আমরা এখানে কিছু আপার কেসের কিছু দেই, যে আপার কেস দিলাম, হ্যাঁ, কিন্তু এগুলো সবই লোয়ার কেস হয়ে যাবে। এই যে আরো আপার কেস আছে। তো এরপর আমরা যদি সবগুলাকে আপার কেস করতে চাই, হ্যাঁ, সবগুলা যে লেটার আছে, হ্যাঁ, সব কন্টেন্ট, সেই কন্টেন্টগুলো সবগুলোকে আমরা আপার কেস করতে চাই, তাহলে সেটা কিভাবে করব, তার জন্য একটা ক্লাস আছে, সেই ক্লাসটা ইউজ করব, এর নাম দেব টেক্সট হাইফেন আপার কেস, টেক্সট হাইফেন আপার কেস, হ্যাঁ। তারপর ক্যাপিটালাইজ, হ্যাঁ, যদি ক্যাপিটাল করতে চাই, ক্লাসটা লিখবো টেক্সট হাইফেন ক্যাপিটালাইজ। আমরা এর আউটপুট দেখি, দেখেন এই যে এটা আমরা করেছি কি, এটা আমরা লোয়ার কেস করে দিছি, এখানে কিন্তু আমরা আপনার আপার কেসে কয়েকটা ওয়ার্ড লিখেছিলাম, অক্ষর লিখেছিলাম, হ্যাঁ, সবগুলা লোয়ার কেস হয়ে গেছে, হ্যাঁ, সব লোয়ার কেস হয়ে গেছে। আর এরপর এটা পরে করেছিলাম কি আপার কেস, হ্যাঁ, আপার কেস করে দিয়েছিলাম। তো সব টেক্সট হাইফেন আপার কেস, সবগুলা, হ্যাঁ, লেটার আপার কেসে চলে আসছে। এরপর এটা কি করেছি, টেক্সট হাইফেন ক্যাপিটালাইজ, ক্যাপিটালাইজ করলে কি হবে, যে প্রতিটা ওয়ার্ডের, হ্যাঁ, প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর, হ্যাঁ, প্রথম অক্ষর কি হবে,
প্রথম লেটার, প্রতিটা ওয়ার্ডের প্রথম লেটার আপার কেস হবে। টেক্সট আপার ক্যাপিটালাইজ দিলে, হ্যাঁ, প্রতিটা ওয়ার্ডের প্রথম লেটারটা আপার কেস হবে। এরপর আমরা দেখব যে ফন্টের কালার কিভাবে চেঞ্জ করব। হ্যাঁ, ফন্টের কালার আমরা কয়েকটা প্যারাগ্রাফ নেই। আরেকটা নেই, 6টা প্যারাগ্রাফ নিলাম। এখন এই 6টার জন্য 6টা ভিন্ন, হ্যাঁ, ফন্টের কালার দিব। হ্যাঁ, আপনারা যে টেক্সট দিয়ে যখন আমরা যে প্রাইমারি লিখবো তখন মনে বুঝবেন যে এটার ফন্টের কালারটা চেঞ্জ হবে। হ্যাঁ, ফন্ট কালারটা চেঞ্জ হবে। আর যখন বিজি লেখে হাইফেন দিয়ে লিখবো, হ্যাঁ, প্রাইমারি লিখবো মানে কালার নাম লিখবো, তখন কি হবে, ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হবে। তো আমরা এখানে ক্লাস দেই, ক্লাস টেক্সট হাইফেন প্রাইমারি, এর কালারটা কি হবে, হ্যাঁ, নীল হয়ে যাবে। কি ফন্টের কালারটা চেঞ্জ হবে, তাই না? দেখেন এই ফন্টের কালারটা, হ্যাঁ, নীল হয়ে গেছে। এখানে যদি আমরা বিজি কালার দিতাম, বিজি লিখে আর যে ফন্টের জন্য আরেকটা দিতাম, তখন কি, তখন টেক্সট হাইফেন আপনার টেক্সট হাইফেন এ দিলাম যে টেক্সটের কালার দেই ডেঞ্জার, হ্যাঁ, আর বিজি ব্যাকগ্রাউন্ডের কালার দিলাম প্রাইমারি। তাহলে কি হবে, ব্যাকগ্রাউন্ডের কালারটা নীল হবে আর টেক্সট ফন্টের কালারটা হবে কি, লাল হবে, ডেঞ্জার। দেখেন বিজিতে পাবে কি ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ, আর যে টেক্সটের দিলে হবে কি ফন্টের কালার পাবে। এটা আমরা দেখেছি কি প্রাইমারি, হ্যাঁ, তারপর আরো কিছু ক্লাস আছে। তো এই যে এটা মনে রাখবেন যে প্রাইমারি এটা কিন্তু, হ্যাঁ, বিভিন্ন ভাবে ইউজ হবে। হ্যাঁ, প্রিফিক্স প্রথমে যদি টেক্সট থাকে তো ফন্টের কালার চেঞ্জ হবে, ফন্ট, তারপর যদি এটা আপনার বিজি থাকে ব্যাকগ্রাউন্ডের কালার হবে চেঞ্জ, টেবিল থাকলে টেবিলের কালার চেঞ্জ হবে। হ্যাঁ, ক্লাস টেক্সট, আমরা টাইপোগ্রাফি দেখতেছি, আমরা টেক্সট গুলাই দেখবো আপাতত। সাকসেস দিলে কি পাবে, গ্রিন কালার পাবে। দেখেন সাকসেসে গ্রিন কালার। ক্লাস, এরপর আমরা দেব ইনফরমেশন। হ্যাঁ, এটার কালারটা আপনার একটু হবে, নীলের চেয়ে একটু, হ্যাঁ, ভেরিয়েশন থাকবে, হালকা নীল। হ্যাঁ, এটা হচ্ছে কি, আর এটা একটু আপনার, হ্যাঁ, ডিপ। দুটার মধ্যে একটু পার্থক্য আছে না, প্রাইমারি আর ইনফোর মধ্যে। প্রাইমারিটা কি উজ্জ্বল বেশি, হ্যাঁ, আর ইনফোটা উজ্জ্বল কম।
ইনফো মানে ইনফরমেশন, হ্যাঁ ইনফরমেশন টেকনোলজি। দেখবেন ইনফরমেশন টেকনোলজি বিষয়ক যেহেতু আপনার আছে কোম্পানি আছে, তাদের লোগো কিন্তু অনেকটা এই কালারে হয়, হালকা নীল, হ্যাঁ নীল কালার। যেমন আপনার যে ইন্টেলের দেখেন, হ্যাঁ এছাড়া যে আপনার এইগুলা দেখবেন ইনফো, হ্যাঁ ইনফরমেশন, এই কালারটা মানে ইনফরমেশনের কালারটাই নীলটাকে আর কি হ্যাঁ প্রিফার করে। আইটি রিলেটেড যে বিভিন্ন কোম্পানি এরা দেখবেন এই কালারটাকে বেশি প্রিফার করে। আকাশি টাইপের স্যার। হ্যাঁ হ্যাঁ। এরপর আছে ওয়ার্নিং আছে। ওয়ার্নিং এ কিভাবে হলুদে এই কালারটা হলুদের মতো। এরপর আছে ডেঞ্জার। ডেঞ্জারে পাবে কি লাল কালার, লাল। আপনাদেরকে কি করতে হবে, শুধু আপনার যে ক্লাসের নামগুলা মনে রাখতে হবে, হ্যাঁ কোথায় কোন ক্লাসটা ইউজ করবেন এই ক্লাসের নামগুলা মনে রাখলেই হবে। তো কোড তো ইয়ার মধ্যে যে সিএসএস এর যে ইয়াগুলো আছে, হ্যাঁ সেগুলা কি ডেফিনেশন গুলা তার যে bootstrap.min.css সেই ফাইলে আছে। এবং সেই ফাইলটা কি, সেই ফাইলটা কিন্তু আপনার ইয়া করা মিনিফাইড করা, হ্যাঁ মিনিফাইড করা কেন, মিনিফাইড করলে আপনার এটা স্পিড মানে সাইজে ফাইলের এটা সাইজটা কমে যায়, হ্যাঁ মানে লোডিং টাইমটা কমে যায়। আরেকটা আছে ক্লাস টেক্সট মিউট। মিউটেড মিউটেড দেখেন কি রকম, এই কালো কালার কিন্তু এটা কি আবার একটু এইটা কমে গেছে, হ্যাঁ আপনার একটু ব্রাইটনেসটা কম। মিউট যে কোন মানে কি বোবা আর কি, হ্যাঁ মানে কালোর মধ্যে কি আবার এটা আপনার ব্রাইটনেসটা কমিয়ে দিচ্ছে, এটা হচ্ছে মিউট। এই হচ্ছে যে আমাদের যে টাইপোগ্রাফির হ্যাঁ ক্লাসগুলা। এরপর আমরা দেখব দেখব টেবিল, হ্যাঁ টেবিল দেখব। বুটস্ট্র্যাপের টেবিলের জন্য যে ক্লাসগুলা ইউজ হয়, হ্যাঁ কিভাবে সেগুলা দেখব। এর আগে আপনাদের এই ফাইলটা আমরা দিয়ে দেই। এরপর আমরা দেখব টেবিল, হ্যাঁ টেবিল কিভাবে কাজ করে। টেবিল কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা, হ্যাঁ ইম্পর্টেন্ট। টেবিল বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্নভাবে ইউজ হয়, হ্যাঁ তো আপনারা যখন সে একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করবেন, ওয়েব অ্যাপ্লিকেশনের যে আপনার ডাটাগুলা, হ্যাঁ ডাটাগুলো যদি আপনি লিস্ট আকারে টেবুলার ফর্মে করতে চান, হ্যাঁ প্রেজেন্ট করতে চান, সেটা কি করতে হবে, আমাদের টেবিল ইউজ করতে হবে। হ্যাঁ সে আপনার একটা স্টুডেন্ট ইনফরমেশন, হ্যাঁ স্টুডেন্ট ইনফরমেশন গুলা যদি আপনি করতে চান, স্টুডেন্টের লিস্ট, হ্যাঁ সেই লিস্টটা কিভাবে টেবিল আকারে শো করবেন। অথবা সে আপনি একটা করলেন ই কমার্স সাইট তৈরি করলেন, ই কমার্স সাইটে কি প্রোডাক্টের লিস্টগুলা, হ্যাঁ প্রোডাক্টের লিস্টগুলা করার জন্য কি টেবিল আকারে করলে হ্যাঁ সুন্দর হবে। তারপরে যে ই কমার্সে যে আপনার আছে কোন দিন কত বিক্রি হলো, হ্যাঁ না কোন প্রোডাক্ট গুলা বিক্রি হলো, কতগুলা কাস্টমার আছে আপনার, সেগুলা যদি আপনি রিপোর্ট করতে চান, সেগুলা টেবুলার ফর্মে করা যাবে। টেবিলে অনেকগুলা ক্লাস আছে, সেগুলো আমরা দেখব। আমরা একটা ফাইল নেই table.html নামে। এই ফাইলে আমরা করব কি, এই ফাইলে আমরা বুটস্ট্র্যাপটা লিংক আপ করব। হ্যাঁ বুটস্ট্র্যাপটা লিংক আপ করার জন্য করব কি, আমরা যে স্টার্টার যে এটা আছে টেমপ্লেটটা, সেটা প্রথমে সেখানে পেস্ট করে দেব। তো স্টার্টার টেমপ্লেটটা আমাদের কোথায় আছে, স্টার্টার টেমপ্লেটটা আমাদের যে বুটস্ট্র্যাপের সাইটে, হ্যাঁ সেখান থেকে আমরা নিয়ে নেই স্টার্টার টেমপ্লেট। তো
এটা আমরা করবো কি, এটা হচ্ছে বুটস্ট্র্যাপ 4 টেবিল। বুটস্ট্র্যাপ 4 টেবিল, এখানে আমরা টেবিলের ক্লাসগুলো দেখবো। তো আমরা প্রথমে কি নিব, প্রথমে আমরা কন্টেইনার, হ্যাঁ একটা ডিভ নিব, সেই ডিভের ক্লাস দেব কন্টেইনার। কন্টেইনার ক্লাসের ভিতরেই, এই কন্টেইনার ডিভের ভিতরেই সব আমরা বাকি যে টেবিলগুলা সেগুলা রাখবো। ক্লাস কন্টেইনার, কন্টেইনার তো টেবিল লেখার জন্য কি করতে হবে আমাদেরকে, টেবিল ইয়াটা দিতে হবে, টেবিল ট্যাগ দিয়ে শুরু করব। আচ্ছা, টেবিলে কি কি থাকে মনে আছে আপনাদের? হ্যালো হ্যালো, হ্যাঁ টেবিলে কি কি থাকে, টেবিলের মানে ফরম্যাটটা কি এরকম? টেবিলে কি থাকবে, রো থাকে আর কলাম থাকে, তাই না? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, রোটাকে কোন ট্যাগ দিয়ে করতে হয়, লিখতে হয়? এই স্যার রো, টেবিলের রো কোন ট্যাগ দিয়ে লিখতে হয়? টিআর স্যার। টিআর, হ্যাঁ। টিআর। আর কলামটাকে কোন ট্যাগ দিয়ে লিখতে হয়? টিডি স্যার। টিডি, হ্যাঁ। টিডি। হ্যাঁ, প্রথমে থাকবে কি, প্রথমে কি টিআর থাকবে নাকি টিডি থাকবে, মানে কোনটার ভিতর কোনটা থাকবে? প্রথম থাকবে টিআর, হ্যাঁ। প্রথম থেকে টিআর। হ্যাঁ, টিআর এর ভিতর থাকবে কি, টিডি। টিডি গুলা, হ্যাঁ। সে আপনাকে যদি বলি যে একটা টেবিল তৈরি করেন, যে টেবিলের আপনার রো হবে 4টা, হ্যাঁ, আর কলাম হবে, প্রতি রোতে কলাম হবে 3টা, হ্যাঁ, সেটা কি তৈরি করতে পারবেন? জি স্যার, ইনশাআল্লাহ। হ্যাঁ, তো তৈরি করেন একটা, হ্যাঁ। টেবিলের রো হবে 4টা, রো হবে 4টা, আর প্রতি রোতে কলাম হবে 3টা করে। এটা করেন, তারপরে সেটার উপর আমরা ইয়ার বুটস্ট্র্যাপের ক্লাসগুলো দিয়ে আমরা, এটা বুটস্ট্র্যাপের ক্লাস সেগুলোতে তার উপর অ্যাপ্লাই করব সে টেবিলের উপর। আচ্ছা, আমরা একটা টেবিল তৈরি করি, যে টেবিলে রো থাকবে 4টা এবং কলাম থাকবে 3টা, হ্যাঁ। তো প্রথমে কি করতে হবে, প্রথমে টেবিলে টিআর নিতে হয়, টিআর মানে হ্যাঁ রো রিপ্রেজেন্ট করবে, টিআর নেব। তো টিআর এর মধ্যে ইয়া থাকবে কয়টা, কলাম নেব কয়টা, 3টা, হ্যাঁ। তাও কলামগুলা রিপ্রেজেন্ট লিখতে হয় কি, টিডি, টিডি। টিডি ট্যাগ দিয়ে। তো টিডি আমাদের কয়টা হবে, 3টা হবে, 3টা হবে প্রতিটা ইয়ার মধ্যে, রো এর মধ্যে। তো জি 3টা স্যার। টিডি নেই। তো এখানে কিছু আমরা ইয়া আরবিটারি কিছু ইয়া দেখে দেই। প্রতিটা রোতে কলাম হবে 3টা, হ্যাঁ, তার ইয়া হবে কয়টা আমাদের, 4টা, তাই না? রো হবে 4টা। আমাদের কিন্তু ইয়া হয়ে গেছে 4 রো, হ্যাঁ, প্রতিটা রো এর মধ্যে 3 কলাম, হ্যাঁ, টেবিল তৈরি করা হয়ে গেছে। তো টেবিলে কি করেছি আমরা, টেবিল ট্যাগ নিয়েছি, এরপর নিয়েছি কি টিআর ট্যাগ, টিআর হচ্ছে কি রো, হ্যাঁ। তো রো, প্রতিটা রো থাকবে কয়টা করে, 3টা করে কলাম, হ্যাঁ, তা 3টা করে টিডি নিয়েছি, হ্যাঁ। তো আমাদের এই কলাম রো হবে কয়টা, 4টা, হ্যাঁ। তো 4টা রো নিয়েছি। তো টেবিলের মধ্যে আমরা ইয়া ইউজ করব, বুটস্ট্র্যাপের ক্লাসগুলো ইউজ করব কিভাবে, বুটস্ট্র্যাপের ক্লাসে। তো এইটা আমরা দেখি যে আমরা এই যে বুটস্ট্র্যাপ ছাড়া, হ্যাঁ, বুটস্ট্র্যাপ ছাড়া যে কি কিরকম ইয়া হয়, টেবিলটা দেখায়।
দেখেন বুট স্টেপ ছাড়া এই যে টেবিলটা এইভাবে আসতেছে, হ্যাঁ। কিন্তু এটার কোনো বর্ডার নাই, হ্যাঁ, সেই জন্য বোঝা যাচ্ছে না এটা যে টেবিল, হ্যাঁ। বর্ডার তো আমরা দেই নাই, তাই না? তো আমরা বুট স্টেপ ইউজ করি। বুট স্টেপ ইউজ করতে হলে আমরা টেবিলের ট্যাগের মধ্যে প্রথমে একটা ক্লাস লিখবো। এই ক্লাসের নাম দিতে হবে প্রথমে টেবিল, টেবিল ক্লাস, হ্যাঁ। এরপর কি আছে, টেবিলের বিভিন্ন আপনার ইয়ে আছে, ধরন আছে, সেই ধরন অনুযায়ী আমরা টেবিল ইয়াগুলো করবো। শুধু যদি টেবিল দেই, হ্যাঁ, সেটা কিরকম হয় সেটা দেখি। এছাড়া আর অনেকগুলো ক্লাস আছে, যে শুধু টেবিল ক্লাস দিলাম, হ্যাঁ। এবার দেখি আউটপুটে কিরকম আসে। দেখেন সে কিন্তু ইয়াগুলা, হ্যাঁ, আপনার যে প্যাডিং পেয়ে গেছে, হ্যাঁ, প্যাডিং মার্জিন এগুলা পেয়ে গেছে। তো একটা মানে কি, আগে যে শুধু ইয়াটা কোনো ক্লাস ছিল না, হ্যাঁ, তাই আমরা টেবিল ক্লাসটা দিলাম, এর মাধ্যমে কি একটু বোঝা যাচ্ছে, হ্যাঁ, ইয়াগুলা প্রতিটার মধ্যে কি অটোমেটিক প্যাডিং এবং মার্জিন পেয়েছে, এবং যে বর্ডারও পেয়েছে, হ্যাঁ, বর্ডারও পেয়েছে। তো এর চেয়ে আরো আমরা একটু দৃষ্টিনন্দন করতে চাই, তাহলে টেবিলের আরো কিছু ক্লাস আছে, হ্যাঁ, সেগুলো আমরা ইউজ করব। যেমন হচ্ছে আমরা এই টেবিলটাকে যদি বর্ডার দিতে চাই, হ্যাঁ, চারদিকে বর্ডার থাকবে, হ্যাঁ, সেজন্য কি করব, প্রথমে টেবিল এইটা থাকবে, ক্লাসটা থাকবে, এরপর স্পেস দিয়ে আবার লিখবো টেবিল বর্ডার। হ্যাঁ, এবার দেখেন এই চারিদিকে বর্ডার পড়ে গেছে, হ্যাঁ, বোঝা যাচ্ছে, হালকা বর্ডার পড়েছে, হ্যাঁ, চারিদিকে প্রতিটা সেল, হ্যাঁ, প্রতিটা সেলের এখানে কি আমাদের রো হচ্ছে 4টা আর কলাম হচ্ছে কি 3টা, হ্যাঁ, এবং প্রতিটা সেলের দেখেন চারদিকে বর্ডার পড়ে গেছে, হ্যাঁ। এবং কি হয়েছে আপনার যে প্যাডিং, হ্যাঁ, প্যাডিং আছে, হ্যাঁ, প্যাডিং শেপ পেয়েছে। এখানে একটা যে আমাদের কি প্রথম আমাদের কি টেবিল এইটা লিখতে হবে, হ্যাঁ, ক্লাসটা লিখতে হবে, এরপর স্পেস দিয়ে টেবিল হাইফেন বর্ডার লিখতে হবে। আমরা যদি আমাদের প্রথম যদি টেবিলটা না লিখি, তাহলে দেখেন যদি টেবিল না লিখতাম, টেবিল ক্লাসটা না দিতাম, শুধু টেবিল হাইফেন বর্ডার দিতাম, তাহলে কি হতো, তাহলে কিন্তু সে, হ্যাঁ, খুব একটা ভালো পাচ্ছে না, হ্যাঁ। তাহলে কি হতে হবে, টেবিল প্রথমে আমাদেরকে কি দিতে হবে, হ্যাঁ, টেবিল ক্লাসটা দিতে হবে, তারপরে টেবিল বর্ডারটা দিতে হবে, হ্যাঁ। এখানে যে বর্ডার পেয়েছে ঠিকই, কিন্তু পায় নাই, যে আপনার এই যে প্যাডিং গুলা, যে হ্যাঁ প্যাডিং গুলা পায়নি, তাহলে কি মানে দেখতে ভালো লাগতেছে না। তা আমরা কি করবো, প্রথমে টেবিল ক্লাসটা দিব, এরপর যে এর যে অন্য ক্লাসগুলো সেগুলা দিব, প্রথমে টেবিল ক্লাস দিব, এরপর টেবিল বর্ডার। এবার দেখেন যে টেবিল ক্লাস দেওয়ার কারণে কি করেছে, প্রতিটা সেলে আপনার যে কন্টেন্ট গুলো আছে, কন্টেন্টের চারপাশে সে প্যাডিং নিয়ে নিচ্ছে, হ্যাঁ। এরপর আমরা আরেকটা টেবিল তৈরি করব, সেটা আমরা সে হোভারের উপর ইফেক্ট করবে, হ্যাঁ। তো আমরা আরেকটা টেবিল নেই, সে আমরা কন্টেইনারের ভিতরে একটা, আচ্ছা, কন্টেইনারের ভিতরে আরেকটা টেবিল নেই। এই টেবিলের ক্লাস হবে কি, প্রথমে টেবিল ক্লাস, তারপরে টেবিল হাইফেন হোভার। আপনারা কি ব্রাউজারটা দেখতে পাচ্ছেন? হ্যালো? জি স্যার। হ্যাঁ, দেখেন আমরা এখানে প্রথম ক্লাসে টেবিলে দিয়েছিলাম, ক্লাস দিয়েছিলাম টেবিল, তারপর স্পেস দিয়ে টেবিল হাইফেন বর্ডার, সে চারদিকে বর্ডার পেয়েছে, হ্যাঁ। আর দ্বিতীয় টেবিলে আমরা কি দিয়েছি, টেবিল, হ্যাঁ, টেবিল এরপর স্পেস দিয়ে টেবিল হাইফেন হভার, হ্যাঁ। এখন দেখেন এই যে এই টেবিলের মধ্যে আপনি মাউস যদি হভার করেন, তাহলে একটা ইফেক্ট পড়ে, হ্যাঁ, যেই রোতে মাউসটা নেবেন সেই রোতে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যায়, তাই না? হভার ইফেক্ট পড়তেছে।
এরপর আমরা যদি টেবিলের সাইজটাকে, হ্যাঁ, এই যে দেখেন নর্মাল যে সাইজ পেয়েছে, হ্যাঁ, এর চেয়ে যদি একটু ছোট করতে চাই, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা আরেকটা ক্লাস ইউজ করব। তার জন্য আরেকটা উদাহরণ দেখি। আরেকটা ক্লাস ইউজ করব, টেবিল স্পেস দিয়ে টেবিল হাইফেন এসএম। এসএম মানে কি স্মল। তাহলে কি হবে, টেবিলটা একটু কম্প্যাক্ট হবে, হ্যাঁ, ছোট হয়ে যাবে। দেখেন এই যে আমাদের যে 3 নম্বর টেবিলটা, হ্যাঁ, এটা কিন্তু সাইজ একটু ছোট হয়ে গেছে, হ্যাঁ, সে প্যাডিং এর সাইজটা কমিয়ে দিয়েছে, হ্যাঁ, যে প্যাডিং যে ছিল সেটা কমিয়ে দিয়েছে, টেবিলটা কম্প্যাক্ট হয়েছে। এটা হচ্ছে আমাদের প্রথম টেবিল, যেটা ছিল কি বর্ডার, হ্যাঁ, তারপরে কি হোভার, হ্যাঁ, দ্বিতীয় টেবিল। তারপর তৃতীয় টেবিলটা হচ্ছে কি এসএম, হ্যাঁ, স্মল, সে কম্প্যাক্ট করে নিয়েছে, সে আপনার যে প্যাডিং যে ছিল প্যাডিং গুলা কমিয়ে নিয়েছে, তাই টেবিলের সাইজটা ছোট হয়ে গেছে। এরপর টেবিলটাকে আমরা, হ্যাঁ, ডার্ক স্টাইলে করব। তো টেবিলটা ডার্ক করতে হলে কি করতে হবে আমাদেরকে, প্রথমে ক্লাস দিতে হবে টেবিল, এরপর দিতে হবে কি টেবিল হাইফেন ডার্ক। দেখেন টেবিলের ব্যাকগ্রাউন্ডটা ডার্ক হয়ে গেছে। এরপর দেখবো আমরা স্ট্রাইপ, হ্যাঁ, স্ট্রাইপ হচ্ছে কি এক একটা রো এক এক ডিজাইন হবে, হ্যাঁ, স্ট্রাইপ বোঝা যাবে। টেবিল স্ট্রাইপ। এখন দেখেন এখানে যে প্রথম রোটা এর মধ্যে হালকা একটু ব্যাকগ্রাউন্ড পেয়েছে, হ্যাঁ, দ্বিতীয় রোতে ওই ব্যাকগ্রাউন্ডটা নাই, তৃতীয় রোতে হালকা ব্যাকগ্রাউন্ড পেয়েছে, চতুর্থ রোতে নাই। তো একটা স্ট্রাইপ, হ্যাঁ, স্ট্রাইপের একটা ইয়া চলে আসবে। এরপর আমরা দেখবো টেবিল স্ট্রাইপ, স্ট্রাইপের পরে আবার দেখবো এই ডার্ক, হ্যাঁ, টেবিল ডার্ক, দুইটা, হ্যাঁ, এখানে আমরা তিনটা ক্লাস ইউজ করব, টেবিল ক্লাস, তারপর টেবিল হাইফেন স্ট্রাইপ, তারপর হচ্ছে টেবিল হাইফেন ডার্ক। টেবিল হাইফেন ডার্ক, হ্যাঁ, তিনটা ক্লাস একসাথে ইউজ করতে। দেখেন এই যে ডার্কের ভিতরে স্ট্রাইপ করেছে, হ্যাঁ, প্রথমটা দেখেন ব্যাকগ্রাউন্ডটা একটু হালকা, দ্বিতীয় রো এর ব্যাকগ্রাউন্ড গাঢ়, হ্যাঁ, তৃতীয় রো হালকা, চতুর্থ রো এর ব্যাকগ্রাউন্ড গাঢ়, হ্যাঁ, এভাবে একটা স্ট্রাইপ, হ্যাঁ, ডিজাইন বোঝা যাচ্ছে। এরপর আমরা দেখবো বর্ডারলেস টেবিল, হ্যাঁ,
বর্ডারলেস টেবিল করতে হলে কি করতে হবে, প্রথমে টেবিল ক্লাসটা লিখবো, তারপরে লিখবো টেবিল বর্ডারলেস, টেবিল হাইফেন বর্ডারলেস, বর্ডারলেস। আমাদের এই বর্ডার নিয়ে কি কয়টা ক্লাস আছে, দুইটা, একটা হচ্ছে টেবিল বর্ডার আর একটা হচ্ছে টেবিল বর্ডারলেস। দেখেন এই টেবিলে কোনো বর্ডার নেই, হ্যাঁ, টেবিলে কোনো বর্ডার নেই। টেবিলের কিন্তু ইয়া থাকে, কয়েকটা পোর্শন থাকে তাই না? একটা হচ্ছে কি টেবিলের টি হেড থাকতে পারে, তারপর কি টি বডি, হ্যাঁ, তারপর কি টেবিল ফুটার থাকতে পারে, হ্যাঁ। তো টি হেডটা কি, টি হেডটা হচ্ছে আপনার যে প্রথম যে ইয়াটা রোটা, হ্যাঁ, হেডিং সেটা কি, যেগুলো থাকে স্যার, হ্যাঁ, সেটা একটু কি অন্যরকম থাকে তাই না, একটু মানে আহ, যাতে আলাদা মনে হবে, অন্যান্য রো থেকে আলাদা মনে হবে, হ্যাঁ। তো স্যার সেটা কি টেক্সট থাকে, অনেক সময় বোল্ড থাকে। হ্যাঁ, ফন্টটা কি থাকে, বোল্ড থাকে, হ্যাঁ। তো আমরা এখানে টেবিল হেডটাকে কি ইয়া করব, স্টাইল করব। আচ্ছা, ইসে আহ, আমাদের ইংলিশ টিচার চলে আসছেন। টি হেডে কি করতে, প্রথমে আমরা যে টেবিল ট্যাগ লিখবো, তারপর কি হবে, এটা থাকবে প্রথম যে রোটা, ইয়া, হ্যাঁ, টি হেড নিব, হ্যাঁ, টি হেডের ভিতরে আবার আমাদের প্রথম রোটা থাকবে, হ্যাঁ। আর টি হেডের মধ্যে আমাদের একটা ক্লাস থাকবে কি, টি হেড, হ্যাঁ, হাইফেন লাইট, তাহলে কি হবে, টি হেডটা লাইটের লাইট কালার হবে, হ্যাঁ, হালকা কালার হবে। তারপর আমাদের যে টি বডি, টি বডির মধ্যে আর ওই যে রো কলাম যেটা আছে নরমালি যেভাবে সেভাবে থাকবে, হ্যাঁ। এটা আউটপুটটা দেখি। দেখেন এই যে টি হেড, হ্যাঁ, টি হেডে কি পেয়েছে, কালারটা, হ্যাঁ, লাইট পেয়েছে। আর টি হেডে কি হবে, টি হেডের পার্থক্যটা হচ্ছে অন্য অন্য ইয়া রোড থেকে এটার যে ফন্টটা কি হবে, যে বাই ডিফল্ট, হ্যাঁ, বোল্ড পাবে, হ্যাঁ, বোল্ড। তো টি হেডে কিভাবে আপনার ইয়া ডার্ক করতে হয় সেগুলো আমরা দেখবি। ডার্ক করতে হলে এখানে টি হেড ক্লাসের মধ্যে আমরা ডার্ক দিয়ে দেবো, হ্যাঁ, টি হেড হাইফেন ডার্ক। এখানে দেখেন আমরা যে টেবিল নিয়েছি, টেবিলের মধ্যে টেবিলটাকে ক্লাস দিয়েছি কি টেবিল, হ্যাঁ, আর টি হেডের মধ্যে কি দিয়েছি, টি হেড, এখানে ডার্ক দেব আমরা, ডার্ক। টি হেড প্রথমটা দিয়েছি টি হেড লাইট, আর পরেরটা দিলাম টি হেড হাইফেন ডার্ক, হ্যাঁ, তাহলে এটার আপনার যে টি হেডের ব্যাকগ্রাউন্ডটা, হ্যাঁ, ডার্ক হবে। দেখেন টি হেডের ব্যাকগ্রাউন্ডটা, হ্যাঁ, ডার্ক হয়েছে। তো এই পর্যন্ত আজকে আমাদের ক্লাস, হ্যাঁ, এরপর ইংলিশ ক্লাসটা শুরু হবে।